আছে, সবাই যার যার মতো আনন্দ করছে। জেনি ভাইয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ইচ্ছা করছে লাথি মেরে বাইরে ফেলে আসি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওখানে জঙ্কুকের কাছে যা। না ভাইয়া, আমি যাব না। জঙ্কুককে আমার কাছে আনবো। কি কি করে? দেখোই না কি করে আনাই। চলো আমি আর তুমি কাপল পিক তুলি। একদম না। এমনিতেই জঙ্কুক আমার উপর প্রচুর ক্ষেপে আছে, কখন আমার উপর অ্যাটাক করে বসে আল্লাহ জানে। না বোন, আমি পারবো না, দয়া করে আমায় ছাড় দে। ধুর ভিতর ডিম, যাও, তোমাকে লাগবে না, আমি কাউকে খুঁজে নিচ্ছি। তুমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাও। আচ্ছা, কিন্তু যা করার ভেবে চিন্তা করিস। তুমি চিন্তা করো না, দেখো শুধু। এদিক ওদিকে ছেলে খুঁজতে লাগলাম, আর পেয়েও গেলাম একটা। হাই, কেমন আছেন? কে আপনি? আমি কে সেটা বড় কথা না, আপনি জানেন আপনি দেখতে পুরো কে ড্রামার হিরোর মতো। ছেলেটা একটু খুশি হয়ে বলল, তাই? থ্যাঙ্কস। এই প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। আরে থ্যাঙ্কস এর কি আছে, আমি কি মিথ্যা বলছি নাকি? আপনার নাম কি? তে। খুব সুন্দর নাম। আমার নাম শুভ। আর আপনিও দেখতে মাশাআল্লাহ। মোটেও না, আপনার থেকে কিছুটা কম। অন্যদিক থেকে জঙ্কুক ওদের কথা শুনে রেগে ফায়ার, চোখ লাল করে তাকিয়ে আছে। আল্লাহ, জঙ্কুক তো পুরাই ক্ষেপে আছে। তে, আজকে তুই শেষ। আপনি দেখতে খুব সুন্দর। আমরা কি একটা পিক তুলতে পারি? কেন না, অবশ্যই পারি। আপনার মতো সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে পিক তুলবো, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। ফোনের দিকে তাকান। যখনই পিক তুলতে যাব, অমনি জঙ্কুক ভাই এসে আমাকে হ্যাঁচকা টান দিয়ে ওনার দিকে ফিরিয়ে নিল। তোর সমস্যা কোথায় বলবি? এত ছেলেদের সাথে কিসের কথা? ছেলে দেখলেই ধরাধরি করতে মন চায়। এক্সকিউজ মি মিস্টার, আপনি কে? এখানে এসে এমন বাজে ব্যবহার করছেন কেন? একটু ওই দিকে চলো, বুঝিয়ে দিচ্ছি আমি কে। ভাইয়া, আমি বুঝতে পারিনি, সরি, আমি আসছি। এই তুই ওনাকে কি বললি? উনি চলে গেল কেন? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। কি এমন বিহেভ জোটাতে গেছিলি যে আমাকে দেখে ভয় পালালো? কিরে, এখন মুখে কোনো কথা নেই কেন? তোর ভাল লাগে না? অন্যদিকে সরে গেলাম। বললাম তো, যা করবি ভেবে চিন্তে করবি। এখন কোথায় গেল তোর শিকার? উল্টো পালালো। উফ, হাসিস না তো, সর। হুট করে পার্টির সমস্ত লাইট বন্ধ হয়ে গেল। সবার মুখে মাস্ক পরা, সবাই নাচছে। পিছন থেকে কেউ আমার কোমর জড়িয়ে নিল। অনেক জোরাজুরি করার পরও লোকটা ছাড়লো না, বিভিন্ন জায়গায় হাত দিতে লাগলো। আমার খুব কান্না পাচ্ছে। আমার শাড়ির ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটে হাত বোলাতে লাগলো। কান্নাই করে দিলাম। কিছুক্ষণ পর লাইট জ্বলে উঠলো। তাকিয়ে দেখি লোকটি আর নেই। এদিক ওদিক খুঁজতে লাগলাম, লোকটি নেই। এদিকে কেক কাটা হচ্ছে, আমি গেলাম না, বাড়িতে চলে আসলাম। রুমে বসে কান্না করছি। ভাইয়া আমার রুমে আসলো। কিরে, এভাবে কান্না করছিস কেন? ওই, কান্নাটা থামা। আচ্ছা, কি হয়েছে আমায় বল। জানিস কি হয়েছে পার্টিতে? না বললেই জানবো কিভাবে, আগে তো বল। ওই পার্টিতে লাইট বন্ধ হওয়ার সাথে সাথে কোনো একটা ছেলে এসে আমার কোমর জড়িয়ে ধরলো। তারপর খুব খারাপ ভাবে এখানে ওখানে হাত দিয়েছে। ও মা, এতে কান্না করার কি আছে? তোর তো মজা পাওয়ারই কথা, তুই তো এটাই চাস। কি বলছিস এগুলো? তে কান্না করতে করতে বলল, ছেলেটি এভাবে ধরেছে ওভাবে ধরেছে, তখন যে তুই নিজেই আমাকে পেট দেখিয়েছিস তার বেলায়। কান্নার কারণে ভাইয়াকে যে পেট দেখিয়েছি আমি তো ভুলে গেছি, তাও কান্না করতে লাগলাম। এই থামা না কান্না, আর কান্না করিস না। কে শোনে কার কথা, শেষে বলে ফেললো, আচ্ছা কান্না থামা, তোকে অন্য কেউ ধরেনি, আমি ধরেছি। সাথে সাথে ভাইয়ার দিকে তাকালাম চোখ বড় বড় করে। কি তুই? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ভাইয়ার পিছু পিছু দৌড়াতে লাগলাম। সারা রুম দৌড়ে বেড়ালাম। এক পর্যায়ে পা পিছলে ধপাস করে ভাইয়ার উপরেই পড়ে গেলাম। এমন ভাবে পড়লাম যে দুজনের ঠোঁটে ঠোঁট লেগে গেল। উফ, ছাড় না শালা খবিস। মনে মনে 100 গালাগালি দিলাম। বেশ অনেকক্ষণ পর ছাড়লো। অসভ্য ইতর ছেলে। অসভ্যতার মতো কিছুই করিনি। ছি, এতটা খারাপ কি করে হয়ে গেলি তুই? সেটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর, কেন আমি এতটা খারাপ হয়ে গেছি। ভালোবাসো আমায়? হাসালিতে, তোর মতো মেয়েকে ব্যবহার করা যায়, ভালোবাসা যায় না। কি দোষ করেছি আমি? বলতে পারিস? কেন এতটা কষ্ট দিচ্ছিস আমায় বল।
জঙ্কুক কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল। কেন এতটা কষ্ট দিচ্ছিস আমায় তুই? কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। তোকে আমি অনেক কষ্ট দেবতে, আর ভালোটাও আমি বাসবো। সকালবেলা সবাই নাস্তা করছে আর আমি দাঁড়িয়ে আছি। খুব খিদে পেয়েছে, কিন্তু মামিমার কড়া নিষেধ, না খেয়ে থাকতে হবে আজ আমায়। জঙ্কুক, আমি তোমায় একটা কথা বলতে চাই। বলো আম্মু, কি বলবা? বলবো। সবাই এখানে উপস্থিত রয়েছে। দেখো, জঙ্কুকের পড়াশোনা শেষ, এখন বিদেশে একটা বিজনেসও আছে। বয়স তো হয়ে যাচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জঙ্কুকের বিয়েটা দেব। কি বলো জঙ্কুকের বাবা? ভাইয়ের বিয়ের কথা শুনে মনে হলো বুকের ভিতরে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। ছেলের মত না নিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কি করে তুমি? আমি জানি আমার ছেলে আমার কথা শুনবে। কি রে জঙ্কুক, শুনবি না? অবশ্যই শুনবো। বলো কাকে বিয়ে করতে হবে? আমার জেনিকে খুব ভালো লাগে, আর জেনিও তোকে ভীষণ ভালোবাসে। তুমি বিয়ে ঠিক করো আম্মু। কি গো, তোমার কিছু বলার আছে? আমি আর কি বলবো। জঙ্কুক, তুই সত্যিই বিয়ে করবি? তাও আবার জেনিকে? কেন করবো না সুগা? জেনি কি দেখতে খারাপ? তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। কেন এমনটা করলি আমার সাথে? তুই জানিস না কতটা ভালোবাসি তোকে। শুধুমাত্র তোর জন্য এই বাড়িতে এত অপমান সহ্য করে রয়েছি, আর তুই? তে দরজা খোল বোন। সুগা ভাইয়ার আওয়াজ শুনে দরজাটা খুলে দিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভাইয়া, আমার এতদিনের ভালোবাসা সব শেষ হয়ে গেল। কান্না করিস না বোন, আমার বিশ্বাস জঙ্কুক তোকেই ভালোবাসে। এগুলো সব তোকে কষ্ট দেওয়ার জন্য করছে। তুমি এখনো বলছো জঙ্কুক আমায় ভালোবাসে? কিন্তু কি করে? কিছুদিন পর জিনিকে বিয়ে করবে। আরে পাগলি, এসব নাটক। আমি জঙ্কুককে খুব ভালো করে চিনি। কান্না করিস না প্লিজ। মন খারাপ করে রুমে বসে আছি, এমন সময় জেনি আসলো। কি রে, জঙ্কুক নাকি তোকে ভালোবাসে? আমি চুপ করে রইলাম। কথা বলছিস না কেন এখন? মুখে কি কথা নেই? জঙ্কুক আমাকেই ভালোবাসে, বুঝে তো তুমি? হাসালি রে, এখনো কোন মুখ নিয়ে বলছিস জঙ্কুক তোকে ভালোবাসে? সামনের শুক্রবার আমাদের বিয়ে। একবার বিয়েটা হোক, তারপর সবার প্রথমে তোকে এই বাড়ি থেকে তাড়াবো। আর শুনে রাখ, জঙ্কুকের আশেপাশে যদি তোকে দেখি তো দেখিস আমি কি করি। এই বলে চলে গেল জেনি। জেনি যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কেটে গেল কয়েকদিন। জেনি এই কয়েকদিন খুব কাজ করিয়েছে আমাকে দিয়ে। ভাইয়াও কিছুই বলেনি, উল্টো আমি কিছু বললে আমায় মারতো। এই তের বাচ্চা, কই গেলি তুই? তাড়াতাড়ি নিচে আয়। নিচে গিয়ে দেখি ভাইয়া আর জেনি সেজে গুজে আছে, মনে হয় কোথাও যাবে। আমাকে দেখেছিস? তোর সাহস কি করে হয় আমাকে তুই বলে ডাকার? ম্যাডাম বলে ডাকবি। জেনি, এটা কি করছিস তুই? যা করছি বেশ করছি। তুমি আমায় ধমকাচ্ছ কেন? জঙ্কুক, তুমি কিছু বলবে না? সুগা, জেনির সাথে এভাবে কথা বলতে পারিস না তুই। বাহ জঙ্কুক বাহ, এই মেয়েটার জন্য তুই আমাকে ধমকাচ্ছিস? এই আমি কোন জঙ্কুককে দেখছি বলতো? তুই আমায় ভুল বুঝছিস সুগা। উফ, তোমরা থামবে? জঙ্কুক বেবি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। এই মেয়ে, আমার জুতোটা পরিয়ে দাও তো। খবরদারতে, তুই এটা করবি না। ভাইয়া থাক, তুমি কিছু বলো না আর। তারপর জুতোটা পরিয়ে দিলাম। চলো বেবি, আমরা যাই। তুইও চল আমাদের সাথে। জঙ্কুক, ও কেন যাবে আমাদের সাথে? আমাদের ব্যাগগুলো কে আটলাবে বল? এক্সট্রা একটা টাকাও খরচা করবো না। ও তো আমাদের বাড়ির কাজের লোক, ওকে দিয়েই করাবো। কথাটা মন্দ বলনি তুমি। এই চল তুই। পিছনের সিটে বসে আছি, সামনে জেনি আর জঙ্কুক। খুব কষ্ট হচ্ছে, তবুও মুখে হাসি রেখে বসে আছি। আমিও দেখতে চাই জঙ্কুক আমাকে কত কষ্ট দিতে পারে। একটা বড় মলের সামনে গাড়ি দাঁড় করালো, তারপর ভিতরে ঢুকলাম। জেনি, গহনা দেখো পছন্দ হয় কিনা। উফ জঙ্কুক, তুমি সত্যি আমায় গহনা কিনে দেবে? কেন দেবো না বলো? তুমি আমার বউ হতে যাচ্ছ, আমার সব কিছুই তোমার। এই এই, আপনি কোথায় যাচ্ছেন? কেন, ভিতরে ওনাদের সাথে এসেছি। পোশাক আশাকে তো মনে হয় না গয়না কিনতে এসেছেন, দেখে তো কাজের লোক মনে হচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন, ও তো আমাদের বাসার কাজের লোক। সরি ম্যাডাম, আমরা এখানে কোনো কাজের লোককে ঢুকতে দিই না। এইতে তুই দরজার পাশেই দাঁড়িয়ে থাক। জঙ্কুকের দিকে তাকিয়ে আছে আমি, কত সুন্দর করে অপমান করছে আমায়। জেনে অনেকগুলো গহনা কিনলো, তারপর সব ব্যাগ আমার হাতে ধরিয়ে দিল। আর ওরা হাতে হাত রেখে হাঁটছে। কিছু একটা সাথে ধাক্কা খেয়ে সমস্ত জিনিস আমার হাত থেকে পড়ে গেল। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার সব জিনিস এভাবে নষ্ট করে দিলি? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ফেলিনি, আমি তো পড়ে গেছি। চুপ,
মিথ্যাবাদী, আর একটাও কথা বলবি না। ভাইয়া, বিশ্বাস কর, ইচ্ছা করে সত্যিই ফেলিনি, কিন্তু জঙ্কুক যে এমন একটা কাজ করবে সবার সামনে, সত্যি আমি ভাবতে পারিনি। তোর সাহস কি করে হয় মালিককে তুই বলে ডাকার? গালে হাত দিয়ে তাকিয়ে রইলাম। মহলের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো এটাকে মজা হিসাবে নিয়েছে। খুব কান্না পাচ্ছে। কিরে, চুপ করে আছিস কেন? কথা কানে যায় না? বিয়াদব মেয়ে একটা। সরি সাহেব, আর আর হবে না। ওকে চল, আর কখনো যেন এমনটা না হয়, মাথায় রাখবি। এবার চল। আচ্ছা সাহেব। পিছন পিছন হাঁটছি, খুব অসহায় লাগছে। বাড়িতে এসে রুমে চলে গেলাম, কান্না করতে লাগলাম। শরীরটাও ভালো নেই, মনে হচ্ছে জ্বর এসেছে। জঙ্কুক, তে কোথায়? আমি কি জানি, তোর সাথেই তো গেল, অনেকক্ষণ হয়েছে দেখা হয়নি। রুমে গিয়ে দেখ না, আমায় কেন জ্বালাচ্ছি? তে, দরজা খোল। ভাইয়া, ভালো লাগছে না, তুমি এখন যাও এখান থেকে। বিকালবেলা মামিমার চেঁচামেচির জন্য বের হলাম। হাঁটতে ইচ্ছা করছে না, তাও হাঁটছি। জি মামি, বলো কেন ডেকেছ? ওরে আমার নবাব জাদিরে, এখন এসেছে, যা সবার জন্য চা করে নিয়ে আয়। মামি, আমার ভালো লাগছে না, অন্য কাউকে দিয়ে করাও। তোর সাহস কি করে হয় মুখের ওপর না বলিস? করছি মামি, একটু অপেক্ষা করো। রান্নাঘরে গিয়ে চা বানালাম, সবাইকে চা দিলাম। শরীর খুব কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। জেনিকে দেওয়ার সময় হাত কেঁপে চাটা পড়ে গেল। জেনি আমাকে থাপ্পড় দিতে যাবে, এমন সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলে কেউ মনে হয় আমাকে ধরে ফেললো। তে, এই তে, কি হয়েছে তোর? জঙ্কুক, তে কি হয়েছে? জানি না সোগা, কি হয়েছে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। সোগা, তে জ্বর হয়েছে, তাড়াতাড়ি ডক্টর আঙ্কেলকে কল দে, কুইক। জঙ্কুক, তেকে রুমে নিতে হবে। তুই ডক্টরকে কল দে, আমি নিচ্ছি। এই বলে কোলে তুলে রুমের দিকে যেতে লাগলো জঙ্কুক। জঙ্কুক, তুমি কাজের মেয়েটাকে কেন কোলে নিলে? নামাও। কে শোনে কার কথা? জঙ্কুক তাকে কোলে নিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর ডক্টর আসলে তেকে দেখলো, কিছু মেডিসিন দিল। শুনুন মিস্টার জঙ্কুক, তেকে কয়েকদিন রেস্টে থাকতে হবে। ঠিক মতো খাওয়া দাওয়া না করায় আর না ঘুমানোই ওনার এমন অবস্থা, তাই ওনাকে খাওয়াবেন সময় অনুযায়ী। আমি আসছি, আর পারলে জলপট্টি দেবেন। সুগা, ওনাকে এগিয়ে দিয়ে আয়। ডক্টর, চলুন আপনি। জঙ্কুক, তুই চল এখান থেকে, তোর ছোট আম্মু দেখবে। জঙ্কুক, তুই যা, আমি আছি তো। না ছোট আম্মু, তোমরা যাও, আমি আছি। আর আম্মু, ও অসুস্থ, তাই কিছু বলো না, এখন যাও। জেনি, তুইও যা। সবাই চলে গেল, ওর দিকে তাকিয়ে আছি। মুখটা কেমন শুকিয়ে গেছে। পাগলি মেয়ে, কেন বললি না তুই অসুস্থ? আমি তোকে কষ্ট দিতে চাইনি রে। কেন তুই ওই সময় আমায় কষ্ট দিলি বল? তাই তো তোকে কষ্ট দিচ্ছি। জঙ্কুক তের মাথায় জলপট্টি দিতে লাগলো। জঙ্কুক, যতই না বলিস, তুই তেকেই ভালোবাসিস তা আমি জানি, কিন্তু কেন কষ্ট দিচ্ছিস তা আমার অজানা। সুগা ভিতরে আর ঢুকলো না, চলে গেল নিচে। অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর কপালে কিস করে বেরিয়ে আসলো জঙ্কুক, ওর জন্য কিছু খাবার বানানোর জন্য। সিঁড়ি দিয়ে নামছে জঙ্কুক, জেনির ঘরের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো জেনি কারোর সাথে কথা বলছে। ইচ্ছে নেই কারো কথা শোনার, তাও কি ভেবে থেমে গেল। যা শুনলো তার জন্য জঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। ফুপু, জঙ্কুকের তের প্রতি এত ভাবাটা কিন্তু ঠিক হচ্ছে না। জঙ্কুকের মনে এতকাল তের প্রতি যে ঘৃণাটা ছিল, ওটা কখনো শেষ হতে দেব না। যে করেই হোক আবারও জঙ্কুকের মনে তের প্রতি ঘৃণাটা জন্মাতে হবে, না হলে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাবে। তুই ঠিক বলেছিস জেনি, আমার ওই হারামজাদিকে একদম পছন্দ না। সারাক্ষণ আমার জঙ্কুকের পিছনে পড়ে থাকে। যে করেই হোক ওকে বের করতেই হবে এ বাড়ি থেকে। এখন কি করা যায় বলতো? 3 বছর আগে আমার বন্ধুকে দিয়ে যেমন ব্ল্যাকমেল করিয়েছিলাম জঙ্কুকের ক্ষতি করব বলে, তারপর তে ফিলিক্সের সাথে দেখা করতে গেল। ওকে ড্রিঙ্কস করিয়ে ফিলিক্সের সাথে এক ঘরে জঙ্কুককে দেখিয়েছি। সেটা মনে হয় আবার করা লাগবে ফুপু। যাই বলিস, ওই দিনের ঘটনাটা সেই ছিল। তুই যা করার তাড়াতাড়ি কর, আমি গেলাম এখন। আবার কেউ শুনে ফেললে হিতের বিপরীত হয়ে যাবে। আসছি। আড়াল থেকে এদের কথা শুনে ইচ্ছে করছে এখনই গিয়ে মেরে ফেলি। আমার মা, যাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, আর সেই মাই আমাকে এভাবে ঠকালো। তোমাদের ছাড়বো না আমি।
আমার তে যে কষ্টটা পেয়েছে তার চেয়ে 3 গুণ কষ্ট আমি তোমাদের দেব, এটা জিয়ন জঙ্কুকের প্রমিস। এই বলে তের কাছে চলে গেল জঙ্কুক। সারা রাত তের পাশেই ছিল, জলপট্টি দিয়েছে। এখন জ্বরটা অনেকখানি কমেছে, তাই জঙ্কুক রুমে চলে গেল। খুব সকাল সকাল ঘুম ভাঙলো আমার। চোখ মেলে দেখি আমি রুমে, কিন্তু আমি তো কাল মাথা ঘুরে পড়ে গেছি বসার রুমে। তাহলে এখানে কে আনলো আমায়? যাকে এত কিছু ভাবার দরকার নেই। ভাইয়া আসার পর থেকে তো রান্না করতে বারণ করেছে, কিন্তু বাকি সমস্ত কাজগুলো তো করা লাগে। তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। বড় মামি আর ছোট মামি রান্নাঘরে। আমায় দেখে বড় মামি বলে উঠল, এই তো আমাদের মহারানী, তাহলে ঘুম ভাঙলো? আমি তো ভেবেছি অসুস্থতার বাহানা দিয়ে সারাদিন বিছানায় কাটিয়ে দিবি। আহ ভাবি, কি করছো সকাল সকাল? মেয়েটা অসুস্থ, একদিন কি সুন্দর করে কথা বলতে পারো না? হ্যাঁ রে তে, কিছু লাগবে তোর? না মামি, কিছু লাগবে না। আমায় কি করতে হবে বলো? তোকে আজ কিছুই করতে হবে না, গিয়ে সোফায় বস। ভালো লাগছে না তাই সোফায় গিয়ে বসলাম। আস্তে আস্তে সবাই নাস্তা খাওয়ার জন্য বসলো, আমিও বসলাম। মারে, কেমন আছিস? ভালো আছি মামু। কাল তো ভয় পাইয়ে দিয়েছিলে আমাদের। তোর যে শরীর খারাপ আমাদের বলিসনি কেন? একবার সোগাকেও তো বলতে পারতিস। সত্যি তো, তুই আমাকে বলিসনি কেন? আসলে ভাইয়া, তার মধ্যেই জেনি বলে উঠলো, আহ তোমরা কি শুরু করলে বলো তো? এমন ভাবে বলছো মনে হয় তে মরতে বসেছে। জাস্ট একটু অসুস্থই তো হয়েছে। তুই চুপ কর জেনি, আমাদের মাঝে কথা বলতে আসবি না। তুমি নিশ্চয়ই ভুলে গিয়েছো কিছুদিন পর এবাড়ির বউ হব আমি। সে যখন হবি তখন দেখা যাবে, এখন কুকুরের মতো লাফাস না। জঙ্কুক বেবি, দেখছো তোমার সামনে তোমার হবু বউকে কেমন অপমান করছে সোগা? তুমি চুপ করে থাকবে? ইট মারলে তো পাল্টা ইটের বাড়ি খেতেই হয় জানি, জানিস না এটা? জঙ্কুক, কি শুরু করলি? সবাই খেয়ে নাও, সামনে বিয়ে, অনেক কাজ পড়ে আছে। ভুলে গেলে নাকি সবাই? সবাই খেয়ে নিলাম। তে উপরে চল, তোর ওষুধ আছে। সুগা ভাইয়া, আমি ঠিক আছি, দেখো ওষুধ খেতে হবে না আর। সুগা, ওকে বলে দে আমার বাড়ির কাজের লোকেদেরকে অত্যাচার করি না, তাই ওষুধ যেন খেয়ে নেয়। এই বলে রুমে চলে গেল জঙ্কুক। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। তেও পুরোপুরি সুস্থ। কি রে, মন খারাপ করে বসে আছিস যে? পরশু ভাইয়ার বিয়ে, তাই না রে? তো কি হয়েছে? কিছু না রে। কষ্ট পাচ্ছিস? আমার কষ্ট কে দেখতে আসছে বল? মন খারাপ করিস না, দেখবি যা হবে ভালোর জন্যই হবে। মুচকি হাসলাম ভাইয়ার কথা শুনে। আজ সন্ধ্যায় মেহেন্দি অনুষ্ঠান, সব আত্মীয় স্বজন এসেছে। সবাই কত খুশি, কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। ভাইয়া, তোকে খুব ভালোবাসি। কান্না করে করে বললাম। মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ডাক পড়লো নিচে যাওয়ার জন্য। নিচে নেমেই দেখি সবাইকে ভাইয়া জামা কাপড় দিচ্ছে। তে, এই নে, এটা তোর জন্য। আমার লাগবে না ভাইয়া, তোকে আলাদা করে কিছু দিচ্ছি না, বাড়ির সবাইকেই দিচ্ছি। আমি চাই না আমার বিয়েতে কেউ খারাপ জামা কাপড় পরে থাকুক। এটা সন্ধ্যাবেলায় পরবি, মনে থাকে যেন। ওয়াও বেবি, তুমি এত সুন্দর জামাটা কেন দিয়েছো কাজের মেয়েকে? অনেক দামি মনে হয়। তুই আমার বউ হতে যাচ্ছিস জেনি, এমন নিচু মন মানসিকতা নিয়ে থাকলে হবে? সন্ধ্যায় সবাই তৈরি হয়ে গেছে, একটু পর অনুষ্ঠান শুরু হবে। আমি এখনো রুমে বসে আছি মন খারাপ করে। শুভ ভাইয়া এসেছিল ডাকতে, আমি যাইনি। কিভাবে যাব? ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখছি। কিরে, মুখটাকে এভাবে শাকচুন্নির মতো করে রেখেছিস কেন? জঙ্কুক ভাইয়া, তুমি এখানে? অবাক হলি নাকি? অবাক হওয়ারই কথা। তোমার মেহেন্দি অনুষ্ঠান ছেড়ে বাড়ির কাজের মেয়ের সাথে দেখা করতে এসেছো, অবাক তো হবই। বেশি কথা বলতে শিখে গেছিস মনে হচ্ছে। তৈরি হসনি কেন এখনো? আমার ভালো লাগছে না তাই। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়। বললাম তো ভালো লাগছে না। তুই তৈরি হবি নাকি আমি তৈরি করে দেব? কেন এমন জোর করছো বলো তো? কিসের অধিকারে? 1 থেকে 3 অবধি গুনবো, এর মধ্যে যদি তৈরি না হস তো আমি জামা পরিয়ে দেবো তোকে। আমাকে তো চিনিস তুই। আর কথা বাড়ালাম না, ওয়াশরুমে ঢুকে পড়লাম আমি। সাজতে ইচ্ছা করছে না, তাও ওই খবিসটার জন্য সাজতে হলো। বিদেশ থেকে আসার পর থেকে যে চরিত্র দেখছি বলা তো যায় না। তার কথা না শুনলে কখন কোন অঘটন ঘটিয়ে বসে। নিচে সবাই কত মজা করছে। মামিমা আর জেনির আনন্দে ধরে না। মামুর মুখ বেজার, ছোট মামি আর সুগা ভাইয়ারও একই দশা। সুগা ভাইয়া, কি এতে এতক্ষণ কোথায় ছিলে? উপরে ছিলাম। সত্যি কি ভাইয়া জেনিকে বিয়ে করে নেবে? আরে বোকা মেয়ে, দেখবি জঙ্কুক জেনিকে বিয়ে করবে না।
এতটা নিশ্চিন্ত হয়ে কিভাবে বলছিস তুই? দেখছিস না জঙ্কুক কত খুশি? তুই তো জঙ্কুককে ভালোবাসিস তাই না? বাসি তো। তোর কোনো সন্দেহ আছে? তাহলে তোর ভালোবাসার উপর বিশ্বাস রাখ। আমার মন বলছে এই বিয়ের পেছনে কিছু তো একটা রহস্য আছে, যেটা জঙ্কুক কাউকে বুঝতে দিচ্ছে না। তাহলে এখন কি করার? আপাতত দেখে যা কি হয়। আচ্ছা, জঙ্কুকের সাথে একটু কথা বলে আসি আমি, তুই দাঁড়া এখানে। এই বলে জঙ্কুকের কাছে চলে গেল সুগা। জঙ্কুক শোন। আরে সুগা, তুই কোথায় ছিলি এতক্ষণ? ওখানে দাঁড়িয়েছিলাম। তোর একমাত্র ভাই বন্ধুর মেহেন্দি অনুষ্ঠান, তুই ওখানে কেন? আনন্দ করবি না? আর আনন্দ কেন? সমস্যা কি? তুই জানিস না জঙ্কুক সমস্যা কোথায়? কেন এমন করছিস বল আমায়। ছোটবেলা থেকে তো কিছুই লুকাসনি আমার থেকে, তাহলে এখন কেন লুকাচ্ছিস? কাম অন ব্রো, আর কি বা করছি? তুই দেখছিস না বিয়ে করছি, তুইও বিয়ে করে নে না। জঙ্কুক, আমি কিন্তু মজা করার মুডে নেই। তুই জেনিকে কেন বিয়ে করছিস? জানিস না তে তোকে কতটা ভালোবাসে। এই নে এটা খা, আর চল, মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে এখনই। এই বলে জঙ্কুক চলে গেল স্টেজের দিকে। কি হলো ব্যাপারটা? মনে হলো জঙ্কুক আমাকে এড়িয়ে গেল। উত্তর দেওয়ার ভয়ে কিছুটা একটা আছে। জেনিকে আর ভাইয়াকে একসাথে বসানো হয়েছে, দুজনের হাতে মেহেন্দি লাগানো হচ্ছে। সবাই লাগাচ্ছে, দূর থেকে দেখছি। ভালোবাসার মানুষের বিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে হচ্ছে। এই যে ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়। জঙ্কুক ভাইয়া আমায় কাছে ডাকছে, তাই কাছে গেলাম। কিছু বলবি ভাইয়া? সবাই আমাদের মেহেন্দি লাগিয়ে দিচ্ছে, তুই বাদ যাবি কেন? তুইও লাগিয়ে দে। আমি কেন আবার? আমি তো বাড়ির কাজের লোক, আমার হাত দিয়ে মেহেন্দি লাগানোটা শোভা পায় না। তুই হয়তো দেখেছিস বাড়ির সবাই লাগিয়েছে, তুইও লাগাবি, লাগা। কি আর করার, বাধ্য হয়ে মেহেন্দি লাগিয়ে দিলাম। আর এক মুহূর্ত দাঁড়ালাম না, খুব কান্না আসছে, তাই রুমে চলে আসলাম। দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কান্না ছাড়া আর কেউ নেই আমার। এখান থেকে গিয়ে অন্য কোথাও থাকার মতো জায়গাও নেই আমার, তাই বাধ্য হয়েই থাকছি। মাঝরাতে অনুভব করলাম কেউ আমায় কিস করছে। চোখ মেলে তাকিয়ে দেখি ভাইয়া। তুই এখানে এত রাতে কি করছিস? আরে আমার বাড়ি, আমার রুম, আর আমি আসলেই দোষ? এই ঘরে আমি থাকি, তাই আসার আগে অনুমতি নিয়ে আসতে হয়, জানেন না? আর কিস কেন করছে নয়, তাও আবার আমার ঘুমের সুযোগ নিয়ে? আমার জিনিস আমি চুমু দিয়েছি, তাতে তোর কি? মানে? বাড়ি আমার, রুম আমার, তাই এই বাড়িতে যা কিছু আছে সব আমার। সব কিছুর ওপর আমার অধিকার আছে। কেন এমন করছিস ভাইয়া? কাল তোর বিয়ে, ভুলে গেছিস? ওমা, ভুলবো কেন? কত স্বপ্ন আছে বিয়ে নিয়ে, তারপর বাসর করব। কোনো কথাই আটকাচ্ছে না না তোর? অনেক রাত হয়েছে, যা এখান থেকে। যেতে তো আসেনি, তাহলে ঘুমাবো। কি? অবাক হওয়ার কি আছে? তোর সাথেই তো ঘুমাই আমি। আর এই দেখ মেহেন্দি তোর হাতে লাগিয়ে দেব, এদিকে আয়। আমি কেন লাগাবো? কারণ আমার বিয়ে, তাই। আমি চাই না আমার বিয়েতে কেউ মন মরা হয়ে থাকুক, মেহেন্দি না লাগিয়ে থাকুক, তাই লাগাবো। আজব তো, সবকিছু তোর কথা মতো হবে নাকি? হবে। আর একটাও কথা বলবি তো এখানেই তোর সাথে বাসর করে ফেলবো, বলে দিলাম। ওনার কথা শুনে চোখগুলো বড় বড় হয়ে গেল আমার। মানুষটা কি বিয়ে করার আনন্দে পাগল হয়ে গেল নাকি? এত কি ভাবছিস? কিছু না, এদিকে আয়, লাগাবো একটা শর্তে। কি শর্ত?